আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা হাজির হয়েছি আপনাদের জন্য আরেকটি কাজ নিয়ে। এটি হচ্ছে Samsung S10 Plus একটি ফোন। আর এই ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি অন হয় কিন্তু রিবুট করে এবং প্রচুর গরম হয়ে যায়। তো এই ফোনটি বিভিন্নভাবে কিন্তু চেক করা হয়েছে। আসলে এই ফোনটির কোনোভাবেই প্রবলেমটি সলভ হয়নি। এরপর আমার কাছে পাঠিয়েছেন। ফোনটি কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছিলেন অনেকদিন আগে, প্রায় ২ থেকে ২.৫ মাস বা ৩ মাস হতে পারে। রোজার মধ্যে বা রোজার আগে পাঠিয়েছিলেন। তো যাই হোক, এই ফোনের যে প্রবলেমটি সেটি তো আপনারা দেখতেই পেলেন। এটি রিস্টার্ট করে এবং হ্যাং হয়ে যায়, বন্ধ হয়ে যায় এবং কি ফোনটিও প্রচুর গরম হয়। তো চার্জিং আইসি অলরেডি কাজ করা হয়েছে কিন্তু সিপিইউতে কোনো কাজ করেনি, সিপিইউ ফ্ল্যাশারে। তো আমি যেহেতু সব ধরনের চেষ্টা করা হয়েছে বাট কোনোভাবে হয়তো সলভ হয়নি, এজন্য আমার কাছে পাঠিয়েছে। তো আমি প্রসেসরটি দেখব, প্রসেসরটি রিমুভ করে রিভলভ করে চেষ্টা করব ফোনটি অন হওয়ার জন্য। আর এগুলো পুরনো ফোন বা অনেকদিন হয়ে গেছে, এই ফোনগুলোতে এখন বিভিন্ন সমস্যা আসছে। তবে একেবারেই খারাপ হওয়ার মতো এখনও না। এই ফোনটি এখনও চলার মতো। তো S10 প্লাস ২ টি ভ্যারিয়েন্টের ফোন হয়। কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি আইসি এবং কি এক্সিনস একটি আইসি দিয়ে। এই ২ টি আইসি দিয়ে এই ফোনগুলো মূলত বিল্ড করা হয়ে থাকে। তো এই ফোনটি হচ্ছে এক্সিনসের চিপ দিয়ে তৈরি করা হয়েছে মনে হচ্ছে। এবং কি এর যে প্রসেসরটি একটু বড়, আর কোয়ালকম স্ন্যাপড্রাগন যেটি সেটি প্রসেসরটি একটু ছোট। তো যাই হোক, আমি প্রথমে ক্যামেরা লেন্সটি খুলে নেব। ক্যামেরা লেন্সটি আমি ঢেকে নিয়েছিলাম একটি টেপ পেপার দিয়ে। কারণ হচ্ছে অনেকদিন খোলা থাকলে ধুলাবালি পড়তে পারে। তো যেহেতু ফোনটি আমি কাজ করব করে আসলে করা হয়নি, কারণ আমি জাস্ট চেক করেছি কোনোভাবেই ফোনটি অন হয়নি, যে কারণে কিন্তু অবশেষে প্রসেসরের কাজের জন্যই রেখেছিলাম। আর মাঝখানে অনেক ঘটনা বা দুর্ঘটনা ঘটার কারণে আমি কিন্তু রেগুলার কাজ করিনি। এই কারণে অনেক কাজ কিন্তু জমে আছে যেগুলো একে একে করতে হচ্ছে। তো যাই হোক, এই স্যামসাংয়ের প্রসেসরগুলো রিভলিংয়ের কাজ করতে গেলে আমাদেরকে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। অন্যান্য ফোনগুলোর মতো না এটি। এটি হচ্ছে সিলিকন আঠা, যে রাবারের আঠাগুলো থাকে এগুলো খুব স্মুথলি হালকা হিটে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। হিটটি যেন এমন না হয় যে পাশের যে রেজিস্টরগুলো, ক্যাপাসিটরগুলো, যে পার্টসগুলো থাকে এগুলো যদি গলে যায়, মানে বেশি হিট হয়, তাহলে কিন্তু সমস্যা হবে এবং সেগুলো উঠে যাবে। এজন্য হিটটা একটু কমিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে নিতে হবে। ফাইনালি আমরা যখন র্যাম বা সিপিইউ রিমুভ করব তখন আমরা হিটটা একটু বাড়িয়ে নিব। আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের টেম্পারেচার এয়ার সেটআপ করা থাকে। আমরা প্রত্যেকেই যার যার হটগানে যেরকমভাবে সিপিইউ রিমুভ করার জন্য যে টেম্পারেচার ইউজ করেন সেটি করতে পারেন। সেটি হতে পারে 380 ডিগ্রি, মানে 380 থেকে 400। তো দেখুন, আমি র্যামটি রিমুভ করলাম। খুব স্মুথলি র্যামটি রিমুভ করতে হয়। তো র্যাম রিমুভ করার সময় আমি একটি লাইন অবশ্য এখানে দেখতে পাচ্ছি উঠে কেটে গেছে, এরকম একটা কিছু। কারণ আমার ব্লেডটি অত্যন্ত ধারালো একটি ব্লেড, যেটির মাধ্যমে আমি আইসিটি রিমুভ করলাম। তো যাই হোক, আমি এখন পরিষ্কার করে নেব এবং যে লাইনটি প্রবলেম হয়েছে সেটি পরবর্তীতে দেখব যে লাইনটি আসলে কী এবং কি সেটি কতটুকু প্রয়োজনীয়, এবং সে প্রয়োজন হলে সেটি অবশ্যই রিপেয়ার করা যাবে। টেনশনে কিছু নেই। তো পরবর্তী কাজগুলো যেন সুন্দরভাবে হয় সেজন্য আমি চেষ্টা করছি। এবার আমি সিপিইউর উপরে যে গ্লু থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। কারণ অনেক সময় দেখা যায় না যে এখানে গ্লু আছে, কিন্তু আপনি যখন পরিষ্কার করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে না, এখানে গ্লু আছে। কারণ এগুলো সাদা টাইপের এক ধরনের আঠা, যেগুলো হয়তো আপনি থিনার ব্যবহার করলে আসলে চোখে পড়ে না। যে কারণে আমাদেরকে এই বিষয়গুলো খুব ভালোভাবে কিন্তু ক্লিন করে নিতে হবে। কারণ আমি একবারে প্রসেসরের উপরে যদি ক্লিন করে নেই, পরবর্তী সময়ে আমার এটি অনেক সহজ হবে। এবং আইসিটি মাদারবোর্ডে ইনস্টল থাকা অবস্থায় আপনি যদি এই টপ পার্টটি ক্লিন করে নেন, এটা আপনার জন্য সুবিধা। দেখুন, এবার আমি সিপিইউটি রিমুভ করে ফেললাম। আর সিপিইউ রিমুভ করার জন্য আমি কিন্তু সেম একই টেম্পারেচার ইউজ করেছি। এখানে পাশে ২-১টি ক্যাপাসিটর বা রেজিস্টর এগুলো যদি কোনো সময় মিসিং হয়ে যায়, সেগুলো সাথে সাথে লাগিয়ে নেওয়া উচিত। আমার ২টি ক্যাপাসিটর একটু সরে গিয়েছে, আমি বসিয়ে নিলাম জায়গা মতো। এবার হচ্ছে মাদারবোর্ডটি ক্লিন করব। মাদারবোর্ডটি ক্লিন করার সময় আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু স্যামসাংয়ের মাদারবোর্ড, সেহেতু অবশ্যই যেন বেশি ঘষাঘষি লেগে একটি আরেকটির সঙ্গে বলগুলো শর্ট না হয়, এবং কি অনেক সময় সোল্ডারিং আয়রনের যে মাথা এটা খুব ধারালো থাকে, যে কারণে কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, বল উঠে যায়
এরকম কিছু যেন না হয়। আর স্যামসাংয়ের মাদারবোর্ড বলতেই, স্যামসাংয়ের প্রসেসর বলতেই কিছু এনসি লাইন থাকে যেগুলো উঠে যায়। এনসি লাইন দেখলেই এখন যারা এক্সপার্ট তারা বুঝবেন যে এনসি লাইন উঠলে বোঝা যায় যে এগুলো এনসি, এবং কি কিছু লাইন রয়েছে যেগুলো আসলে না থাকলে কোনো সমস্যা নেই, সেগুলো থাকে না। তো সেই লাইনগুলোতে আপনার যদি দুশ্চিন্তার কারণ হয়ে থাকে তাহলে আপনি মিলিয়ে নিতে পারেন ডায়াগ্রাম দেখে, এবং কি বিটম্যাপের মাধ্যমে এগুলো কিন্তু খুব সহজে কিন্তু বোঝা যায় যে কোন লাইনটি প্রয়োজনীয় এবং কোন লাইনটি প্রয়োজনীয় না। তো সে বিষয়ে কথা বলবো, চলুন আমরা নেক্সট লেভেলে যাই। দেখুন এখানে আমি আঠা পরিষ্কার করছি, এবং আরেকটি জিনিস আপনাদের দেখাই। এই সিপিইউটি কিন্তু কোম্পানি যখন ইনস্টল করেছে তখনও কিন্তু দু একটি কানেকশন এই সাইটে পায়নি। আর সেটা বুঝলাম কিভাবে, দেখুন এই মাদারবোর্ডের কর্নারে দু একটি গোল্ডেন কালার রয়েছে। গোল্ডেন কালার থাকার মানে হচ্ছে যে বলগুলো কিন্তু ঠিকঠাক মতো কানেকশন পায়নি। তো কারণ প্রথমে এগুলো গোল্ডেনই থাকে মাদারবোর্ডের প্রিন্টগুলো, বলগুলো। পরবর্তীতে আস্তে আস্তে যখন এই আইসি লাগানো হয়, যখন সোল্ডারিং করা হয়, তখন এটি সিলভার কালার হয়ে যায়। তো নতুন আইসিগুলো বা নতুন মাদারবোর্ড সেগুলো কিন্তু এরকম গোল্ডেন কালার থাকে। তো যাই হোক, সেটি কোনো সমস্যা না, কারণ কোম্পানি যখন এগুলো অ্যাসেম্বল করে বা আইসিগুলো লাগায় রোবোটিক স্টাইলে, রোবটের মাধ্যমে লাগায়, তখন কিন্তু তারা চেক করেই লাগায় যে কোনো প্রয়োজনীয় কোনো লাইন মিসিং আছে কিনা। তো এবার আমি মাদারবোর্ড ক্লিন করে নিয়েছি, এবার প্রসেসরটি ক্লিন করব। প্রসেসরের যেন কোনো স্ক্র্যাচ না পড়ে, কোনো ড্যামেজ না হয়, সেভাবে সুন্দরভাবে কিন্তু ক্লিন করতে হয়। আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে একটু ক্লিন করে নিচ্ছি। বিভিন্নভাবে বিভিন্নজন এই আইসিগুলো পরিষ্কার করে থাকেন। তো প্রত্যেকেই তার নিজ নিজ কৌশল যেটা ভালো লাগে সেটি ব্যবহার করে থাকেন এবং করবেন। তো আমি ডিসোল্ডারিং উইকের মাধ্যমে কিছুটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই যে সিলিকন আঠাগুলো এগুলো আসলে সহজে পরিষ্কার হতে চায় না, বিভিন্নভাবেই কিন্তু পরিষ্কার করতে হয়। তারপরেও কৌশল যদি আপনার আয়ত্ত হয়ে যায় তাহলে খুব সহজে কিন্তু এগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন। খুব অল্প সময়ে এবং দ্রুত এই কাজগুলো কিন্তু করা সম্ভব। তবে দ্রুততার সাথে কাজ করতে গিয়ে আপনার হ্যান্ড স্কিল যদি এত ভালো না হয় তাহলে কিন্তু আবার আইসি ক্ষতি হতে পারে। আপনি ধীরে সুস্থে কাজ করবেন, এটি হচ্ছে সবচেয়ে ভালো। তো আমি পরিষ্কার করে নিচ্ছি, এবং পরিষ্কার করে তারপর কিন্তু প্রতিটি বল ঠিকঠাক মতো আছে কিনা চেক করব। আর একটি লাইন যেটি ড্যামেজ হয়েছে, দেখুন সেই ড্যামেজ লাইনটি নিয়ে একটু চেক করব। ড্যামেজ লাইনটি আমি দেখতে পাচ্ছি এটি তেমন কোনো প্রবলেম নেই আশা করি। তারপরে আমি ফাইনালি চেক করব, তার আগে আমি সিপিইউটি রিভলভ করব এবং সিপিইউ রিভলভ করে ইনস্টল করে দেখব। তো সিপিইউ রিভলভের জন্য আমি পেস্ট লাগিয়ে নিব। তো সিপিইউ রিভলভের জন্য আমরা যদি পেস্টের বিভিন্ন কোয়ালিটি আছে, পিপলি পেস্ট, এই পেস্টগুলো যদি ভালো কোয়ালিটির এবং কি সেটি যদি শুকনা হয়ে থাকে, ড্রাই টাইপের, তাহলে আপনি একবার সেই পেস্ট অ্যাপ্লাই করেই কিন্তু রিভলিং পারফেক্ট করতে পারেন, এবং একবারেই পারফেক্ট রিভলভ হয়ে গেলে সেটি কিন্তু আপনি সরাসরি মাদারবোর্ডে লাগিয়ে দিতে পারেন। তবে সেক্ষেত্রে কন্ডিশন হলো যে আইসির বলগুলো ঠিক আছে কিনা, সব সমান আছে কিনা, বা কোনোটায় পেস্ট একটু কম লেগেছে, এরকম যদি হয় তাহলে বল ছোট বড় হতে পারে। সেই বিষয়গুলো খেয়াল করে তারপর কিন্তু আইসি লাগাতে হবে। আইসি যখন আমরা রিবোলিং হয়ে যাবে, পেস্ট দিয়ে পরিষ্কার করার পর ভালো করে চেক করতে হবে। এই ছোটোখাটো একটু ময়লা থাকার কারণে অনেক সময় কিন্তু আইসি ঠিকমতো বসে না। কোনো একটি পার্ট যদি আপনি স্কিপ করেন বা কোনো বিষয়গুলো যদি এড়িয়ে যান বা গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনার কাজটি আনসাকসেস হয়ে যেতে পারে। হয়তো লম্বা একটি সময় পরিশ্রম করেও আমরা কিন্তু অনেক সময় সাকসেস পাই না। কী কারণে? আমাদের মধ্যে ছোট্ট একটু ভুল থাকা বা গাফলতি থাকার কারণে এরকম হতে পারে। এজন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হবে সূক্ষ্ম সুন্দরভাবে কাজ করার। তো কাজ অল্প হোক, অল্প করি, কিন্তু সেটি কোয়ালিটিফুল করার চেষ্টা করতে হবে। এই হচ্ছে বিষয়। তো এবার আমার প্রসেসর কিন্তু আমি একদম নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। তো অনেকে আছে নাড়াচাড়া করতে গিয়ে শর্ট করে ফেলে, শর্ট করবেন না। এ ধরনের সমস্যা হলে আপনার নাড়া দেওয়ার প্রয়োজন নাই। তো ভালোভাবে হিট করলেই আইসি লেগে যায়, কিন্তু নাড়া দিলে আপনার কনফার্ম প্রত্যেকটি বল কানেক্ট হয়ে যায়। এটি হচ্ছে সুবিধা। তো দেখুন আমি র্যাম রিভলভ করেছি, র্যামের যে একটি লাইন মিসিং রয়েছে সেই বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি আমার দেখার জন্য আমি যেটি করব সেটি হচ্ছে আমি কয়েকভাবে দেখতে পারি। তো এখানে আইসিটি যেহেতু ইনস্টল করেছি, কোন পাশে কোন বল সেটি হিসাব করে আমি সেই বলটির জিআর চেক করব, সেটি আসলে কী লাইন। এখান থেকে আমি সবগুলো দেখে এই লাইনটি মূলত গ্রাউন্ড। আর গ্রাউন্ড পিন মানে হচ্ছে এটি না থাকলেও কোনো সমস্যা নেই,
মানে অনেক গ্রাউন্ড রয়েছে এই র্যামের মধ্যে। তো একটি র্যামের গ্রাউন্ড যদি মিসিং হয় কোনো সমস্যা হবে না, এরকম 2-1টি মিসিং হলেও চলে। তো যা হোক, আমার দুশ্চিন্তার কোনো কারণ নেই, 100% এই আইসিটি ওয়ার্ক করবে। সো আমি ইনস্টল করে দিচ্ছি। অনেকে আছেন যে একটি লাইন মিসিং হলে অনেক টেনশনে থাকেন। আপনি লাইন সেটি চেক করে নিতে পারেন, বিভিন্নভাবে চেক করা যায়। তো কৌশল জানা থাকলে কাজগুলো সহজ হবে, দুশ্চিন্তামুক্ত থাকবেন। দেখুন আমি র্যাম কিন্তু খুব সুন্দরভাবে ইনস্টল করে দিয়েছি, হালকা শেকিং করে দিলাম এবং কি একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি মাদারবোর্ডটি চেক করব। কারণ এই ফোনটি আমার হচ্ছে কয়েকটি প্রবলেম। ফোন এমনিতেই স্যামসাং ফোন অনেক গরম হয়। তো গরম যে হয় এই কমপ্লেনটি আসলে দূর করার কিছু নেই। স্যামসাংয়ের এই নোট সিরিজের বা এস সিরিজের ফোনগুলো হিউজ গরম হয় ইউজ করলে, অন থাকলে, এবং প্রসেসর যখন প্রসেস করতে থাকে তখন তো গরম হবেই। আমি ক্যামেরাটি ইনস্টল করেই তারপরেই অন করব, চেক করব। তো ক্যামেরার এখানে আসলে টেপ লাগানো আছে, যে কারণে ধুলাবালি যেন না যায়, এই কারণে ক্যামেরা লেন্সটি লাগাতে একটু সমস্যা। তো যাই হোক, আমি এবার ক্যামেরা বসিয়ে তারপরে আমি মাদারবোর্ডটি এখানে লাগিয়ে নিচ্ছি। প্রথম হচ্ছে যে আমার ফোনটি অন হয় কিনা, কারণ সিপিইউ রিভলভ করার পরে অনেক ফোন কিন্তু অন হয় না, ডেড হয়ে যায়। তো আমি দেখি চার্জে লাগিয়ে যে অন হয় কিনা। দেখুন লোগো এসেছে, যাক আলহামদুলিল্লাহ যে ডেড হয়নি। কারণ ডেড হতেই পারে, ভয়ের কিছু নেই। কারণ এই ধরনের কাজ করতে গেলে পুরনো মডেলের সেট ডেড হওয়ার চান্স থাকে। এবং ফোন অন করার চেষ্টা করলাম, দেখুন লেখা আসছে স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস। তো স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস এই ধরনের ফোন সিপিইউ রিভলিংয়ের কাজ এর আগেও আমি করেছি, আমার ভিডিও রয়েছে এই চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। তো আসলে কাজের ওই কাজটি অবশ্য অন্য একটি চিপ, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপের কাজ সম্ভবত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটিও কম্পেয়ার করতে পারেন। তো বিভিন্ন ধরনের যে কাজগুলো, সিপিইউর কাজ বা যে কাজই হোক, কাজ আমাকে কমপ্লিট করার জন্য যে প্রসেসগুলো, যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো কিন্তু আমাদের বুঝে সেই কাজগুলোই করা উচিত। দেখেন ফোনটি ইতিমধ্যে কিন্তু আবার রিবোট নিয়েছে। তো এ ধরনের ফোন অনেক সময় রিস্টার্ট হয়। তো অনেক কারণেই রিস্টার্ট হয়, কারণ দীর্ঘদিন যদি আপনার প্রসেসর ইস্যু থাকে বা এই রিস্টার্টিং প্রবলেম হতে থাকে, তখন কিন্তু সফটওয়্যার অনেক সময় প্রবলেম হয়। সেক্ষেত্রে ফ্যাক্টরি রিসেট বা ফ্লাশ করতে হয়। তো স্যামসাংয়ের এটি কমন একটি বিষয়, কারণ রিস্টার্ট হতে হতে অনেক সময় সফটওয়্যার ইস্যু হয়ে যায়। তো রিসেট করলে এটা ঠিক হয়ে যায়। আমি ফ্যাক্টরি রিসেট দিয়েছি আর ফোনটি এবার অন হয়েছে। এবং কি দেখুন, আর এই ধরনের ফোন অনেক সময় ফ্লাশ বা অনেক ট্রাই করলেও কিন্তু সফটওয়্যার নেয় না। সফটওয়্যার অনেকে ট্রাই করেন যে হ্যাঙ্গিং বা রিস্টার্টিং ইস্যুতে আপনার সফটওয়্যার করছেন, সফটওয়্যার নিচ্ছে না, অথবা সম্পূর্ণ সফটওয়্যার নিচ্ছে তারপরেও কিন্তু কাজ করছে না, এরকমও পাই। এবং সেই ফোনটি সিপিইউ রিভলভ করার পর সম্পূর্ণ কিন্তু এই ইউআই সেটিং মোডে চলে আসে। তো যাই হোক, আমি ওয়াইফাই কানেক্ট দিয়ে তারপরে সম্পূর্ণ অন করার চেষ্টা করব ফোনটি, এবং কি ক্যামেরা আবারও লাগিয়ে নিব। ক্যামেরা আসলে খুলে আমি চেক করেছি পুনরায়, যে একটি ফোন ক্যামেরা থেকেও শর্ট হতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু শর্ট হয়ে কিন্তু অনেক সময় দেখা যায় ফোনটি রিস্টার্ট করে। অ্যাকচুয়ালি তেমন কোনো প্রবলেম নেই, ক্যামেরায় দেখেন পেপার রয়েছে, যে কারণে কালারটা একটু ইয়েলো আসছে। তো ক্যামেরাও ঠিক রয়েছে, ফোনের অন্য কোনো